সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বরাবর মতো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব, তো সেই বিষয়টি হচ্ছে যে তোমার হচ্ছে পশুপালন অধ্যায়ের কৃষিকাজ দ্বিতীয় পত্রের, এবং সেখানে হচ্ছে তোমার দুধ উৎপাদন আমরা গত লেকচারে পড়েছিলাম যে কেন কম বেশি হয়। তো আজকে পড়বো যে দুধ উৎপাদনটা কিভাবে বাড়ানো যায়, দুধ উৎপাদন কিভাবে বাড়ানো যায়, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দুধকে আদর্শ খাদ্য কেন বলা হয়, তারপর হচ্ছে দুধের যে ভেজাল নিয়ন্ত্রণকারী সেই যন্ত্রটার নাম কি, সেই বিষয় সম্পর্কে আজকে আমরা একটু জেনে নিব। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো প্রায় এক বছর পর পরই থাকে, তোমরা একটু অবশ্যই দেখে নিবে। তো আলোচনাটা অবশ্যই কমপ্লিট শুনবে। আর বরাবর মতো বলে রাখছি যে যদি অবশ্যই প্রয়োজন মনে করো, তোমরা ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে ওরা সবাই উপকৃত হতে পারে, এবং হচ্ছে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, যাতে ভবিষ্যৎ যে কোনো ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো চলে যাচ্ছি আজকে আমরা আমাদের মূল আলোচনা। তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে, এবং বরাবরের মতো আমি আজ তোমাদের সাথে রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা। তো আজকে আমরা যে কোশ্চেনটা প্রথমে পড়ে নিব, যে তোমাদের এখানে কোশ্চেনটা আসে যে তোমার হচ্ছে কোন গরু পালন করা লাভজনক। যেমন এখানে হচ্ছে কি তোমার দুটো একটা উদ্দীপক দিয়ে দিয়ে তারপর হচ্ছে একজনের নাম দিয়ে যে সে গরু পালন করবে কিভাবে, তাহলে কোন জাতের গরু পালন লাভজনক সেই বিষয়টি ব্যাখ্যা করো, সেই এভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কোশ্চেনটা যে, তো আমাদের দেখো যে উন্নত জাতের গরু পালনটা হচ্ছে লাভজনক। এক কথা হচ্ছে কি উন্নত জাতের গরু পালনটা লাভজনক। তো আর কেন লাভজনক সেটা আমরা একটু দেখি যে লাভজনক ভাবে গরু পালনের জন্য উন্নত জাতের গরুর কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে কি এই চাহিদাও এই জন্য উন্নত জাতের গরুর আকাশচুম্বী। আমাদের যে পুষ্টির চাহিদা মেটাতে আমরা জানি যে আমাদের দুধ এবং মাংসের ভূমিকা অকল্পনীয়। উন্নত জাতের গরু থেকে যেমন তোমার দুধ পাওয়া যায় অনেক বেশি, তেমনি মাংসের উৎপাদনও কি করা যায় অনেক বেশি। ইতিমধ্যে আমাদের দেশেও কিন্তু কিছু উন্নত জাতের গরু পালন করা হচ্ছে। কোন কোন জাত এদেশের পরিবেশের সঙ্গে কি এখনো খাপ খাইয়ে নিতে পারেনি, তাই সেগুলোর তোমার হচ্ছে যে ক্রস ব্রিড যেগুলো, সেগুলো কিন্তু এগুলো পালন করছে অনেকে। কেউ কেউ আবার তোমার হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিবিড় পরিচর্যার মাধ্যমে বিদেশি উন্নত জাতের গরু পালন করে আসছে। তো এই জন্য আমরা কোশ্চেনটা যদি 1 মাসের জন্য আসে, কোশ্চেনটা 1 মাসের জন্য কি হবে, তাহলে উন্নত জাতের গরু পালনটা হচ্ছে গিয়ে লাভজনক। এরপরে চলে আসি আমরা গত লেকচারে পড়েছিলাম কি, গত লেকচারে পড়েছিলাম যে গরুর বা গাভীর যে দুধ উৎপাদনটা কম বেশি কেন হয়। আজকে আমরা পড়বো গাভীর দুধের উৎপাদন যেভাবে বাড়ানো যায়। তো এভাবে এখানে যে কোশ্চেনটা আসে সেটাও কিন্তু এভাবে আসে যে তুমি যে একটা সমস্যা দেখিয়ে যে গরুর দুধ উৎপাদনটা কমে গেছে, এখন তাহলে দুধ উৎপাদনটা কিভাবে বাড়াতে পারে, কিভাবে সে বাড়াতে পারে সেই প্রক্রিয়া লেখো। তো সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা আসলে এটাই চেয়েছে যে গাভীর দুধের উৎপাদনটা কিভাবে বাড়ানো যায় সেটা বর্ণনা করো। তো চলো আমরা দেখে নিচ্ছি যে গাভীর দুধের উৎপাদনটা কিভাবে বাড়ানো যায়। তো গাভীর দুধ উৎপাদনের পরিমাণ এবং কি করে যে সেইটা হচ্ছে যে দুধ উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান, এই দুইটাই নির্ভর করছে হচ্ছে কি জাতের উপর, গরুর জাতের উপর নির্ভর করছে পরিমাণ, দুধের উৎপাদনের পরিমাণ এবং গুণগত মান। তো গাভীর দুধ উৎপাদনের পরিমাণ, যেমন প্রথমত দুধের উপাদানগুলো আমরা দেখি, যেমন মাখন, আমিষ, খনিজ পদার্থ সবই বিভিন্ন জাতের গাভীতে কি কম বেশি হয়ে থাকে। তো বংশগত ক্ষমতার কারণে দেশীয় জাতের গাভীর দুধে মাখনের পরিমাণ বেশি থাকে, কিন্তু এরা দুধ উৎপাদন করে কম। সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা এই জাতের গাভীর দুধে মাখন বা ননির পরিমাণ অন্য বিদেশীয় জাতের গাভী, যেমন তোমার ধরো হচ্ছে গিয়ে হলস্টেইন ফ্রিজিয়ান, জার্সি ইত্যাদি জাতের গাভী এই কি হয় যে এদের আবার সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা প্রভৃতি গাভী থেকে বেশি। তার আমরা আগে দেখেছিলাম যে হলস্টেইন ফ্রিজিয়ান এবং জার্সি এইগুলোর দুধের পরিমাণটা কি হয়
যে অন্য জাতের যে সিন্ধি শাহিওয়াল এগুলা থেকে কিন্তু আবার বেশি হয়ে থাকে। তারপর আমরা দেখছি এখানে কি জাত একটা বড় একটা ফ্যাক্টর। তাহলে এবার দেখি যে আমাদের কি হয় যে তোমার হচ্ছে অধিক পরিমাণ আমরা দেখি যে তাহলে কিভাবে আমরা দুধের এটা হচ্ছে বাড়াতে পারবো পরিমাণটা। তো অধিক পরিমাণ খাদ্য খাওয়ালে বেশি দুধ পাওয়া যায়, তবে সেই খাদ্যটা হতে হবে অবশ্যই সুষম খাদ্য। গাভীকে সুষম খাদ্য না খাওয়ালে দুধ উৎপাদনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাবে এবং দুধের গুণগত মানও কমতে কিন্তু বাধ্য। কারণ হচ্ছে খাদ্যে বিদ্যমান যে উপাদানগুলো থাকে ভিন্ন ভিন্ন অবস্থায়, সেগুলোই হচ্ছে দুধের মাধ্যমে আমরা নিশ্চিত হয়। কারণ দুধকে আদর্শ খাদ্য কেন বলি, এখন যদি খাবারের মধ্যে সুষম খাদ্য না থাকে তাহলে দুধের মধ্যে সেই সুষম খাদ্যের পরিমাণটা কিন্তু আসবে না। তো খাদ্যে দুধের মাখনের উপস্থিতির পরিমাণটা কম বা বেশি হতে পারে। তো সাধারণত আমাদের যে ধরনের খাদ্যের জন্য গাভীর দুধের মাখনের হার কম হয়, তো আমরা এখন কিন্তু দেখে নিই সেই খাদ্যগুলা কি হবে। তাহলে দেখো যে যদি কি হয় যে যদি মাখনের হারটা কমে যায় কেন, মাত্রাতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ালে, মাত্রাতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ালে, এরপর হচ্ছে পিলেট জাতীয় খাদ্য খাওয়ালে, অতিরিক্ত রসালো খাদ্য খাওয়ালে, তারপর হচ্ছে মিহি ভাবে গুঁড়া করা খড় খাওয়ালে, হ্যাঁ এইরকম ভাবে যদি খাওয়ানো হয় তাহলে কি হয় যে সেই ক্ষেত্রে মাখনের পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে আমাদের কি করতে হবে যে অবশ্যই গাভীর দুধে যদি আমার মাখনের পরিমাণটা কমে যায় তাহলে আমাদের খাদ্য পরিবর্তন করে প্রয়োজনীয় সুষম খাদ্য খাওয়াতে হবে। দুধে খনিজ পদার্থ এবং খাদ্য প্রাণের পরিমাণ গাভীর খাদ্যের মাধ্যমে কিন্তু বাড়ানো যায়। গাভীকে কি হবে সুষম খাদ্য যদি না দেওয়া হয় তাহলে দুধে সামান্য মাত্রায় আমিষ এবং শর্করা জাতীয় উপাদান পাওয়া যাবে এবং দুধ উৎপাদনের পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে। এছাড়াও তোমার দুধ দোহন, বিশেষ করে যখন দোহন কাল, আচ্ছা এটা আমি কখন দোহাচ্ছি সকালে না বিকালে না দুপুরে, দোহন কাল, তারপর দোহনের সময়টা, দুধ দোহন প্রক্রিয়া কিভাবে ওই করছি, তারপর বিভিন্ন যে বাটের যেখান থেকে দুধটা নিশ্চিত হচ্ছে সেই বাটগুলোর প্রভাবও কিন্তু গাভীর দুধের পরিমাণ এবং মানকে কিন্তু প্রভাবিত করে। তাহলে এই যে গাভীর দুধ দেওয়ার পরিমাণটা কি হয় আস্তে আস্তে 50 দিনের মধ্যে তোমার সর্বোচ্চ হয়। এরপর এই যে দুধের পরিমাণটা তোমার নির্ভর করছে কোথায়, তোমার ওলানে দুধের যে চাপ আছে সেই দুধের চাপের উপর দুধের পরিমাণটা নির্ভর করবে। তো সাধারণত দুগ্ধ দান কালে 90 দিন পর থেকে দুধের মাখন এবং আমিষের হার হচ্ছে আংশিক ভাবে বাড়ে, অর্থাৎ 3 মাস পর থেকে। একইভাবে একই গাভীকে যদি আমরা স্বল্প সময়ের ব্যবধানে বারবার দহন করা হয় তাহলে ব্যবধানে দহন করলে কি হবে দুধের মাখনের পরিমাণটা বেশি পাওয়া যাবে স্বল্প সময়ের হচ্ছে কি ব্যবধানে। হচ্ছে দিনে তোমার 2 থেকে 3 বার আমরা একটু দেখছি। তো আর হচ্ছে তোমার সকালের চেয়ে যদি তোমার বিকালের দুধে মাখনের পরিমাণটা বেশি থাকে তাহলে সকালের দুধের চেয়ে যদি বিকালের দুধ দোহানো হয় থাকে সেইখানে কি হবে সেইখানে তোমার মাখনের পরিমাণটা বেশি থাকবে। তাই গাভীকে 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার দহন করা উচিত। 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার দহন করা উচিত। এতে কি হয় দুধের উৎপাদনটা কিন্তু বাড়তে পারে। এছাড়াও দুধের উৎপাদন বাড়ানোর জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেই ক্ষেত্রে হবে যে তোমার হচ্ছে আমরা যদি তোমার গাভী থেকে বেশি দুধ পেতে চাই তাহলে গাভী যখন গর্ভকাল থাকবে তখন তাকে সুষ্ঠু পরিচর্যা করতে হবে, সুষম খাদ্য খাওয়াতে হবে এবং প্রসবের 2 মাস আগে বাছুর প্রসবের 2 মাস আগে গাভীর দুধ অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবং মোট দুধ উৎপাদনের 40% ওলানের সামনের অংশে যে বাট আছে এবং 30% পেছনের অংশের বাট সেটা থেকে পাওয়া যায়। তো সেজন্য গাভীর যে ওলানের বাট সেটাকে অবশ্যই কি রাখতে হবে সুস্থ রাখতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে যে এদের রক্ষণাবেক্ষণ, তারপর বাসস্থান, গাভীর যে দুধ উৎপাদনের পরিমাণ এবং গুণগত হ্রাস বৃদ্ধির জন্য কি এগুলো হচ্ছে কি দায়ী। সেই জন্য আমাদের পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই আরামদায়ক করে রাখতে হবে। আরেকটা যেটা হচ্ছে কি দহনের সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ দুধ দহন যদি ত্রুটিপূর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু দুধ উৎপাদনের পরিমাণ এবং গুণগত মানটা কিন্তু কমে যেতে পারে। আরেকটা হচ্ছে প্রতিকূল আবহাওয়া দুধ উৎপাদনের জন্য যেহেতু প্রতিকূল, শীত মৌসুমে যদি দুধালো গাভীর জন্য কি শীত মৌসুমটা হচ্ছে ভালো, তো এই মৌসুমে দুধ উৎপাদন এবং মাখনের পরিমাণটা বৃদ্ধি পায়। আর গরমকাল, বর্ষাকাল, আর্দ্র আবহাওয়া যদি থাকে সেই ক্ষেত্রে গাভীর দুধ উৎপাদনটা বা গুণগত মানটা কিন্তু কমে যায়। হ্যাঁ, তাহলে এই বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে কমে যায়। আবার যদি দীর্ঘ বিরতিতে মানে অনেকদিন পর পর বাচ্চা প্রসব করে তো সেই ক্ষেত্রে কিন্তু আবার দুধ উৎপাদনের পরিমাণটা আবার বৃদ্ধি পাবে। আর যদি স্বল্প বিরতিতে বাচ্চা প্রসব করা হয় তাহলে দুধ উৎপাদনটা কি হ্রাস পেয়ে যাবে।
তাই গাভীকে কি করতে হবে, বাচ্চা প্রসবের 60 থেকে 90 দিনের মধ্যে কি করতে হবে, দিনের মধ্যে তাকে পালে ছেড়ে দিতে হবে, গোপালে ছেড়ে দিতে হবে। কোনো ক্রমে 60 দিনের আগে কি করা হবে না, হচ্ছে প্রজনন করা ঠিক হবে না। যে অধিক লাভের জন্য আমরা বাছুরের জন্য কি করবো না, অবশ্যই হচ্ছে গিয়ে তাকে স্বাস্থ্যের বা আমাদের যে আমরা যে দুধ পাবো সেগুলো খাবার গুণগত পরিমাণ মান যেন নষ্ট না হয়ে যায়, সেজন্য অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গাভীর শরীরে তোমার 50% এবং হচ্ছে কি দুধ, আর হচ্ছে প্রায় কি 87% হচ্ছে কি তোমার পানি থাকে। তো তাই গাভীকে ইচ্ছা মতো পানি পান করার ব্যবস্থা করলে দুধ উৎপাদনটা এখানে একটু হচ্ছে কি সে ভুল হয়েছে, এটা একটু খেয়াল করে নিও। তাই গাভীকে ইচ্ছা মতো পানি পান করার ব্যবস্থা করলে দুধ উৎপাদনটা বেশি হবে এবং দুধের মাখনের পরিমাণটা কি হবে, বেশি হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখান থেকে তাহলে যে বিষয়গুলো শিখে নিলাম সেটা হচ্ছে কি, যে দুধ উৎপাদনটা কিভাবে বাড়ানো যায়। দুধ উৎপাদন কিভাবে বাড়ানো যায়, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই বই থেকে ভালো করে দেখে নিবে। আর নরমালি তোমাদের অনেকে যে কোন বইটা তোমরা ফলো করবে, সেক্ষেত্রে অনেক বই আছে, দেখবে সব কম বেশি প্রায় সমান। তবে আমি যে বইটা ফলো করি সেটা হচ্ছে প্রফেসর দেলোয়ার হোসেন স্যার এবং হুমায়ুন কবির স্যার, এই এই হচ্ছে গিয়ে তাদের লেখা বইটা আমি হচ্ছে নর্মালি ফলো করি। তো তোমরা হচ্ছে গিয়ে সেটা ফলো করবেই, সাথে যদি আরো মনে হয় ভালো সেটা হচ্ছে সমন্বয় করে নিতে পারো। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।